যখন মার্চ টু গোপালগঞ্জের প্রিপারেশন তারা নিচ্ছে তখন কিন্তু আমরা পাল্টাপাল্টি অনেক ধরনের বক্তব্য দেখেছি, আশঙ্কা দেখেছি। বিশেষ করে যখন এনসিপি বলছে যে মুজিববাদের কবর রচনা করবে, তখন আবার অন্য একটি পক্ষকে যারা গোপালগঞ্জে আছে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে যে যে করেই হোক এনসিপিকে প্রতিহত করতে হবে। সেটা নানানভাবে আমরা সেটা দেখেছি। খুবই সাহসিকতার পরিচয় এনসিপি দিয়েছে, সেখানে তারা গিয়েছে। কিন্তু এই ঘটনাগুলো আজকে যা যা ঘটেছে এগুলো কি অপ্রত্যাশিত ছিল? ধন্যবাদ আপনাকে। পুরোটাই অপ্রত্যাশিত ছিল না। আপনি জানেন যে আমরা যখন 5th অগাস্টের পরে যখন আমরা ওখান তো আসলে অন্য কোনো পলিটিক্যাল পার্টি সেইভাবে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্টিভিটি করতে পারতো না। তো আমাদের সংগঠন বিএনপি যখন আমরা যখন আমরা ওখানে কাজ শুরু করলাম, তো তখন দেখা গেল যে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রধান যে এস জিলানী, সে এবং আমাদের অনেক কর্মী তারা হামলা শিকার হলেন। জিলানির স্ত্রী, আমাদের অনেক কর্মী মানে তারা সরাসরি ভয়াবহ আহত হওয়ার ঘটনার শিকার হলেন এবং অ্যাটেম্প টু মার্ডার বলা যেতে পারে। এবং ওই ঘটনায় আমাদের একজন কর্মী নিহত হয়েছে। তো পতিত স্বৈরাচারের তরফ থেকে তাদের ঘাঁটিতে কেউ মাথা তুলুক অথবা অবস্থান নেক, এটা তো স্বাভাবিকভাবে তারা চাইবে না। আপনার খেয়াল আছে কিনা জানি না, আপনার চ্যানেলে বলেছে কিনা জানি না, আমি তো শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থাতে অ্যারাউন্ড আপনার ফেব্রুয়ারি, মার্চে, এপ্রিলে আমি তো বলাই শুরু করেছিলাম যে এই গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করার দিকে এগুচ্ছে এবং গভর্নমেন্ট কলাপস করবেই, এই মর্মে আমি ফেব্রুয়ারি, মার্চ থেকে বলা শুরু করলাম। এবং মে মাসের 30 তারিখে হবিগঞ্জে আমি একটা পাবলিক মিটিং আমি এটা বললাম। আমার ফেসবুকে যারা কানেক্টেড আছেন, আমার সেই ভিডিও স্পিচটি স্টিল ওখানে আছে এখনও। তো শেখ হাসিনাকে আমি ওই সময়তে যখন উনি তার অবৈধ শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়েছিলেন, তখন একটি টিভি টকশোতে আমি বলেছিলাম যে আপনি যে নিজেকে নির্বাচিত প্রধানমন্ত্রী বলে দাবি করেন, আপনার এমপিরা যে নিজেদেরকে নির্বাচিত এমপি বলে, আপনি নির্বাচিত সরকার বলেন, আপনার কোনোটাই তো নির্বাচিত নেই। এমনকি খোদ গোপালগঞ্জে, যেহেতু প্রসঙ্গটা গোপালগঞ্জকে কেন্দ্র করে আমি গোপালগঞ্জের ব্যাপারে বলেছি, যে এমনকি আপনার নিজের আসন টুঙ্গিপাড়া, কোটালি পাড়াতেও যদি ভোটের বাক্সগুলো যদি আবার রিওপেন করা হয়, ভোট গণনা হয়, তাহলে 10% ভোট পাওয়া যাবে না। যেখানে ভোটটা কাকে বলে, ভোটটা হলে তো মুড়ি বইতে ভোটারের টিপসই থাকবে অথবা স্বাক্ষর থাকবে। আমি ওনাকে বলেছিলাম, ওনাকে উদ্দেশ্য করে বলেছিলাম যে 10%-এর বেশি ওখানে যে ব্যালট আছে, সেই ব্যালটের মধ্যে কাউন্টার পার্টে ভোটারদের স্বাক্ষরও নাই, টিপসইও নাই। তো সুতরাং যে ভোটটা লেস দেন 10% লোকের ভোট অনুষ্ঠিত, বাকিগুলো জাল, তিনি এমপি হন কি করে? সেই আসনের এমপি কি করে নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করতে পারেন? তার সরকার কি করে নির্বাচিত সরকার হয়? এই কথাটি আমি সপ্তাহ দুয়েক আগে আমি যখন টুঙ্গিপাড়াতে একটা জনসভা করে আসলাম সপ্তাহ দুয়েক আগে, সেখানেও কিন্তু আমি কথাটি উচ্চারণ করেছি। এটা অত্যন্ত সত্য কথা, যে এটা তাদের জন্য তো তারা তো এটা ভাবতেই পারছে না। একটা হচ্ছে তারা তো পালিয়ে গিয়েছে, 14 গোষ্ঠী পালিয়ে গেছে, বাংলা শব্দটা হচ্ছে 14 গোষ্ঠী পালিয়ে গিয়েছে। এটা তো তার অজানা ছিল না। তাকে যে পালাতে হবে সেই জন্য আগে ভাগেই তার আত্মীয় স্বজনকে উনি সরিয়ে দিয়েছেন। এবং ওনার নিজের কন্যাকেও যে দিল্লিতে একটা পোস্টিং করালেন WHO-তে, সেটাও কিন্তু ভবিষ্যতে পালাতে হতে পারে, এ কাইন্ড অফ সেফ রিফিউজ প্রয়োজন হতে পারে। সেটার বহু পরিকল্পনা থেকেই কিন্তু তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে একেবারেই অন্যায়ভাবে কোয়ালিফাইড না হওয়া সত্ত্বেও ভারতীয় লবিংয়ের সহযোগিতায় তাকে WHO-র ওখানে রিজিওনাল ডিরেক্টর পদে এখানে নিয়ে আসা হলো। সুতরাং উনি জানতেন না তা না, উনিও জানতেন ওনার অনিবার্য পরিণতি কি এক। এবং সবচেয়ে বড় কথা, এই পতনটা, এই যে মানুষ যে তাকে ছুঁড়ে ফেলে দিল, তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হলো, তার বাড়িটাকে জনগণ, এই দেশের তো ওই গণভবনটা তো কখনই গণভবন ছিল না। ইনফ্যাক্ট
5 তারিখে আমি একটু এই প্রসঙ্গ নিয়ে আরো কথা বলতে চাই, যে জন্য 5 তারিখেই গণভবনটা জনগণ অকুপাই যখন করলো, ওটার আমার একটা নিজস্ব নাম আজকে হতাহতের খবরও আমরা জানি গণভবন 4 জন বা 5 জনের, আমরা বিবিসি বাংলা বলছে যে 4 জন নিহত হয়েছে। সেটিও তো ভীষণ রকম অপ্রত্যাশিত, 1 বছর পর। আমি সেটি একটু যেন ফয়েজ আহমেদের কাছ থেকে আসতে চাই। 4 জন আমাদের সাথে ঘটনায়, আপনাদের সাথেও ঘটনায় একজন, অনেকটা, অনেকেই মানে হতাহতের ঘটনা ঘটেছিল।